দেখো আজকের যে জিকে ক্লাস সেটা কেপিএসআই মেন স্পেশালদের জন্যই থাকে। কেপিএসআই মেন স্পেশালের জন্য থাকে। তো আমি হয়তো গ্রুপে নোটিশ দিইনি, ডব্লিউপিএসআই থেকে বলেছিলাম আমার ক্লাসে যে আজকে সোমবারের দিনকে পড়াবো, তো মনে করিয়ে দিও। তো হচ্ছে দুজনকেই করাচ্ছি, অর্থাৎ কেপিএসআই মেন স্পেশাল ব্যাচে ও ডব্লিউপিএসআই দুজনকেই লিঙ্ক দিয়েছি, দুজনদেরকেই করাচ্ছি। যার যেমন যে ক্লাস চলছিল, ঠিক আছে, সেই ক্লাসই কন্টিনিউ হবে। যেমন হচ্ছে যারা নতুন ক্যান্ডিডেট আছে, অর্থাৎ সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করোনি, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও হবে। কিন্তু আজকে স্পেশালি যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে এই যে ডেসক্রিপটিভ মানের প্রশ্ন হতে পারে, ঠিক আছে, যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেরকম যদি প্রশ্ন হয় একটা ইতিহাস বা ভূগোল, এইগুলো একটা শর্ট নোটস হতে পারে বা একটু ডেসক্রিপটিভ হতে পারে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হতে পারে। কিন্তু জেনারেল সায়েন্স থেকে যখন ডেসক্রিপটিভ কোশ্চেন আসতো, মানে 10 নম্বরের বা 5+5 এরকম যখন থাকতো, তখন কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন এসেছে, কিন্তু জেনারেল সায়েন্স থেকে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি থেকে কোনোবার কিন্তু প্রশ্ন আসেনি। এবার হচ্ছে আসেনি মানে এবার আসবে না তার মানে হয় না। আর আশা করা যায় যে একটা ফিজিক্স কেমিস্ট্রি থেকে কোনোদিন ফুল 10 মার্কসের কোশ্চেন বা 5 মার্কসের কোশ্চেন আসতে পারে না। খুব জোর হলে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, 2 নম্বর বা 2.5 নম্বরের প্রশ্ন আসতে। সেখানে এলে কেমন ধরনের কি প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারটা আলোচনা করব। ধরো একটা কম যেগুলো গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো রয়েছে সেই সূত্র হতে পারে, যে হয়তো আর্কিমিডিসের সূত্র তোমাকে দিল যে আর্কিমিডিসের সূত্র লিখো, তাহলে যে সূত্রটা তোমাকে সেটাই লিখতে হবে, যে আর্কিমিডিসের সূত্র। আগে কোশ্চেন গুলো বলে দিচ্ছি, আর্কিমিডিসের সূত্র বা পাস্কালের সূত্র, নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় গতি সূত্র, বা হতে পারে আহ প্রতিফলনের সূত্র, প্রতিসরণের সূত্র, আলোর বল কাকে বলে, কার্যক্ষমতা শক্তি কাকে বলে, সরণ দ্রুতি বেগের সংজ্ঞা লিখুন, আইসোটোপ আইসোবার আইসোটোন কাকে বলে। অর্থাৎ লাস্ট ইয়ারে একবার কেপিএসআই কোশ্চেন এসেছিল যে যে সমস্ত মৌলে নিউটন সংখ্যা সমান তাকে কি বলে, উত্তরটা লিখতে হয়েছিল আইসোটোন। তোমাকে হয়তো এবার একটা এরকম দিতে হলো যে আইসোটোন কাকে বলে বা আইসোটোপ কাকে বলে। অর্থাৎ এর আগে কি থাকতো, ডেফিনেশনটা ওরা বলেই দিত, সেটার আনসারটা কি হবে একটা শব্দে লিখতে হতো। তো যদি বড় করার ইচ্ছে থাকে তাহলে ও ঘুরিয়ে দিল। এবার কেমিস্ট্রি পার্টে এগুলো তাও হয়, কেমিস্ট্রি পার্টের মধ্যে কেমন থাকতে পারে, কেমিস্ট্রি পার্টে ধরো হয়তো যেমন সন্ধিগত মৌল, 4টি করে সন্ধিগত মৌল, আলোচন মৌলের নাম লিখুন বললাম, 4টি করে আমরা 2 নম্বর করে হয়তো দিল। বা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম কার্বনেট, এদের হয়তো সংকেত লিখুন। তারপরে নিজের মৌলগুলির চিহ্ন বা পরমাণু ক্রমাঙ্ক বা আণবিক ভরও বলতে পারে। এক মিনিট দাঁড়াও। নিজের মৌলগুলির চিহ্ন, পরমাণু ক্রমাঙ্ক বা হচ্ছে আণবিক ভর। যদিও এর আগে পড়েছে এসেছে যে আণবিক ভর লিখুন, কেমন একবার দিয়েছিল কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, অ্যামোনিয়ার চিহ্ন, তারপরে হচ্ছে অ্যামোনিয়ার সংকেত, মিথেনের সংকেত, এরকম প্রশ্ন এসেছে। বা হচ্ছে কেমিস্ট্রি পোর্শন থেকে আর হতে পারে নাইট্রোলিন কি, শর্ট ধরনের টিকা যেগুলো আছে, নাইট্রোলিন কি, এটি কি কাজে ব্যবহার করা হয়, অনুঘটক কাকে বলে, একটি ধনাত্মক অনুঘটক, একটা বই আছে, একটি ধনাত্মক এবং একটি হচ্ছে ঋণাত্মক অনুঘটকের নাম লিখুন। স্পর্শ পদ্ধতিতে কোন গ্যাস প্রস্তুত করা হয়, ওলিয়াম কি, লাইকার অ্যামোনিয়া কাকে বলে, আলোর প্রতিসরণের, এরকম কিছু। দেখো এরকম প্রশ্ন তো বড় প্রশ্ন বা এরকম এলে হয় না আমাকে ডেসক্রিপটিভ নোটস আকারেই পড়াবো, কিন্তু আমি কিছু ডেমো কোশ্চেন আজকে তুলে ধরছি যে এইভাবে থাকলে কমন কতটুকু কি লিখতে হবে। তো আর্কিমিডিসের সূত্র দেখো যে কোনো বস্তুকে লিখতে পারি, যে কোনো বস্তুকে স্থির বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি তার সম আয়তনের তরল অপসারণ করে। বাই চান্স যদি এরকম নাও কোশ্চেন দেয়, তবুও তার্কিক সূত্র আমার জানা উচিত। হয়তো এটাই প্রিলিমসে এমন ভাবে কোশ্চেন একটা এলো যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিকভাবে বা সম্পূর্ণ নিমজ্জিত যদি করা হয়, একটা
যে ধরো তরল আছে, এই জায়গাতে কোনো একটা বস্তুকে আংশিকভাবে হোক বা পুরোটা যদি নিমজ্জিত করা হয়, তাহলে কি করে বস্তুটি তার সম আয়তনের তরল, মানে সেই বস্তুটার যে আয়তন, সেই আয়তনের তরল সে অপসারণ করবে। বস্তুটি যদি আয়তন ভি হয়, তাহলে যে জলটা উপচে পড়লো বা এলো সেইটা ভি আয়তনেরই তরল হবে। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র বলে। তো এ থেকে বেশি কিছু লেখা দরকার নেই। পাস্কালের সূত্র কি বলে, যে সেই বলের পরীক্ষাটা তোমরা পড়েছো, যে আবদ্ধ পাত্রে কি হয়েছে, যে তরলের চাপ সমানভাবে সব সমানভাবে ক্রিয়া করে সব দিকে। কি করবো, যে আবদ্ধ পাত্রে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। নিউটনের প্রথম, দ্বিতীয়, গতিসূত্র তৃতীয়, তিনটে আছে, যে কোনো একটা আমি লেখাচ্ছি। প্রথমত সবাই জানো যে বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু চিরকাল সরল রেখা ধরে সমবেগে চলতে থাকে। অর্থাৎ এটা বলেও দিই যে প্রথমটা কি, যে বল প্রয়োগ করে বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখা ধরে, যেমন এই কথাটা মনে রাখতে হবে, একটা হচ্ছে সরল রেখা, চিরকাল সরল রেখা ধরে সমবেগে চলতে থাকবে। অর্থাৎ এই কথাটা যেন থাকবে, দেখো যে বিভিন্ন বই বিভিন্ন রকম ভাবে লেখার ভাষা থাকতে পারে, কিন্তু মেন কথাটা যেন হওয়া চাই, যে বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু, অর্থাৎ বস্তুটা গতিশীল থাকতে হবে, মানে যে বস্তু গতিশীল অবস্থায় রয়েছে, গতিশীল বস্তু চিরকাল সরল রেখা ধরে এবং সমবেগে, এই কথা ধরে যেন থাকে, সরল রেখা এবং সমবেগে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতে থাকবে, যে বেগে চলছে। তো তৃতীয়, প্রত্যেকটা প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, তৃতীয় বস্তু তো জানো, সেজন্য বললাম না। বল কাকে বলে, বল হচ্ছে কি, যে বাইরে থেকে যা প্রয়োগ করে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয়। দেখো, একটা ধরো দেওয়াল আছে, ঠিক আছে, কংক্রিটের তৈরি, এটাকে আমি বারবার হাত দিয়ে ইয়ে করার চেষ্টা করছি, তাহলে তো সরবে না, আমি তো, আমার ক্ষমতা নাই যে আমি দেওয়ালটাকে ভেঙে ফেলেছি। তো বাইরে থেকে মানে যা প্রয়োগ করে, মানে যে যে জিনিসটা, মানে যেটা প্রয়োগ করে, একটা এক্সটার্নাল এজেন্ট, মানে যেটাকে প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয়। ছোট জিনিস যদি হয়, একটা চেয়ার আছে, সেটাকে ঠেললে সরে গেল, তাই পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু চেষ্টা করা হবে, সেটাকে বলা হয়েছে বল। বলে যদি একক দেয়, তো সিজিএস পদ্ধতিতে বলতে হবে, সিজিএস পদ্ধতিতে ডাইন, সেই পদ্ধতিতে নিউটন। নেক্সট হচ্ছে কার্যক্ষমতা শক্তি কাকে বলে, কার্যক্ষমতা শক্তি কাকে বলা হয়। ধরো এরকম হতে পারে, বা কার্যের ডেফিনেশনটা তোমাকে দিয়ে দিল, দিয়ে বললো যে একে কি বলা হয়, হতেই পারে। তো সেই তুলনায় আমরা আগে কি করি, যে ডেফিনেশনটাই লিখি, যে কার্য কাকে বলা হয়। তার আগে জিনিসটা একটু বলে দিই, যে এই ধরো একটা বস্তু আছে, হ্যাঁ, তবে এই মানে ছবি টবি একে বোঝাবার দরকার নেই। এই ধরো একটা বস্তু আছে, ঠিক আছে, একটা এফ বল প্রয়োগ করা হলো, যদি বস্তুটা কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়, সরে যায়, ঠিক আছে, তবে বলা হবে যে বস্তুটি কার্য করেছে। এখানে যেমন বলটা আমি কি বললাম, যে পরিবর্তন হতে পারে, নাও পারে, যদি নাও পরিবর্তন হয়, চেষ্টা করা হলেই তাকে বল বলা হয়। কিন্তু কার্য হচ্ছে কোনো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, কিন্তু যদি বস্তুটা ডিসপ্লেসমেন্ট না হয়, যদি বস্তুটা না সরে,
তাহলে আমরা কার্য বলতে পারবো না, মানে কার্য হয়েছে সেটা বলতে পারবো না। বল প্রয়োগ করা হয়েছে বলতে পারবো, কিন্তু কার্য বলতে পারবো না। কি হচ্ছে যে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ হয়, তবে বল ও সরণের গুণফলকে কার্য বলা হয়। আর ঘুরিয়ে যদি এরকম ভাবে না দিলেও উত্তর যেটা বললাম সেই উত্তরটা দিয়ে দিলে, দিয়ে বললো একে কি বলা হয়, কার্য বলা হয়, তখন লিখতে হবে। বা এতে ধরো ইউনিট ফিউনিটও তোমাকে দিতে পারে, ইউনিট ফিউনিট বললে ইউনিট দিতে হবে। আর ক্ষমতা কাকে বলা হয়? কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। অর্থাৎ ক্ষমতা সমান, বলতে পারো ক্ষমতা সমান কার্য বাই সময়। শক্তি কাকে বলা হয়? কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। এবারে হচ্ছে সরণ, দ্রুতি, বেগ। এই তিনটে জিনিস মনে রাখতে হবে। আমি এটা বারবার বলিও যে কোনো একটা বস্তু এইখান থেকে যাত্রা শুরু করে এইদিকে গেল, অতিক্রান্ত দূরত্ব ধরো 4 কিমি গেল, 3 কিমি গেল, মানে টোটাল অতিক্রান্ত দূরত্ব 7 কিমি হলো, কিন্তু সরণ কাকে বলবো? এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে সরণ। তাই সরণের সংজ্ঞা, ডেফিনেশনটা কি হচ্ছে? কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, এটা একটা বলতে পারো এইভাবে। বা কোনো বস্তুর ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ প্রাথমিক এবং অন্তিম অবস্থার যে সরলরৈখিক দূরত্ব, সেটাকেই বলা হয় সরণ। বা অন্যভাবে কি বলতে পারো বললাম, যে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ নির্দিষ্ট দিক থাকবে, ডিরেকশন থাকবে। এই কারণের জন্য কি সরণ এক প্রকারের ভেক্টর রাশি। বা এর আগে যেমন আবার প্রশ্ন এসেছিল দ্রুতি কি রাশি, তো দিলে হয় যে সরণ কি রাশি, তো সরণ ভেক্টর রাশি। যদি কোশ্চেনে না বলে লেখার দরকার নেই, কিন্তু আমি এখানে মনে রাখার সুবিধার জন্য বলে দিলাম যে সরণ একটি, এই জন্য হচ্ছে ভেক্টর রাশি। স্যার কোনো বস্তুর কি লিখেছেন? অতিক্রান্ত দূরত্ব, তো কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে। দ্রুতি কাকে বলে? যে দ্রুতি হচ্ছে কি, যে এই যে টোটাল 7 কিমি গেল, যে সময়ে গেল সেই দূরত্ব বাই সময়, অর্থাৎ সে নির্দিষ্ট দিকে নয়। দ্রুতি মানে নির্দিষ্ট দিকে নয়। তুই কি বলতে পারি, যে একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, তাকে দ্রুতি বলা হয়। কিন্তু বেগ কাকে বলা হচ্ছে একই জিনিসই, এটাও একক সময়ে, কিন্তু নির্দিষ্ট দিকে কথাটা থাকবে। অর্থাৎ এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটি যদি বলো, ধরো এটা 2 ঘন্টায় গেছে, তাহলে দ্রুতির ক্ষেত্রে কি হবে? 7 কিমি 7/2। কিন্তু বেগের ক্ষেত্রে কি হবে? সরণ বাই সময়, মানে 5/2। তাই বেগের ডেফিনেশনে কি হবে? যে নির্দিষ্ট দিকে, এই কথাটা বলতে হবে, যে নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে। বা অন্যভাবে বলতে পারো, সরণের হারকে বেগ বলা হয়। সরণ কথাটাতে নির্দিষ্ট কথা আছে, তাই নির্দিষ্ট দিকে সরণ বলা দরকার নেই, সরণের হারকে বেগ বলা হয়। আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলা হয়?
তার মানে কি এই জায়গাতে কি বলতে পারি আমরা একটা জিনিস যে মনে রাখতে হবে সরণ ভেক্টর রাশি, কিন্তু দ্রুতি হচ্ছে কি দ্রুতি স্কেলার রাশি। কারণ কি দ্রুতির দিক নাই, তো দ্রুতির নির্দিষ্ট দিক নাই, তাহলে হচ্ছে দ্রুতি স্কেলার। কিন্তু সরণ যেহেতু আবার ভেক্টর, তাই বেগও কি হবে, বেগও হবে ভেক্টর রাশি। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপ কাকে বলে? যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাই তো? যেমন হচ্ছে এক্সাম্পল দিয়ে দেবে 8 to 16, 8 to 17। একবার যেমন এসেছিল যে ক্লোরিনের দুটি আইসোটোপের নাম লিখুন, ক্লোরিনের দুটি আইসোটোপের নাম লিখুন, 2 নম্বর দেওয়া ছিল। 17Cl35, 17Cl37। 8 to 16, 8 to 17, 8 to 18 আছে, 6C12 আছে, 6C14 আছে, যে কোনো দুটো এক্সাম্পল দিলেই হবে। আইসোবার, তো যে সমস্ত মৌলের কি হচ্ছে, শুধু আমি ডিরেক্ট আর সব লিখলাম না, যে সমস্ত মৌলের হচ্ছে ভর সংখ্যা সমান, তাদের হচ্ছে আইসোবার। যেমন হচ্ছে 18 AR40, 20 CA40, হচ্ছে আইসোটোন, মানে যাদের কি হবে নিউট্রন সংখ্যা সমান হবে। 15P31, 16S32। তোমরা যারা কেউ নোট করলে পরে ওরভাবে পুরোটাই লিখেছি, যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক একই ভর সংখ্যা আলাদা, সেরকম আইসোবার লিখেছি যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা একই, তাদের আইসোবার বলে। তেমনি যে সমস্ত মৌলের নিউটন সংখ্যা সমান, তাদের আইসোটোন বলে। দেখো পরের কোশ্চেন আছে কেমিস্ট্রি থেকে, আছে যে 4টি করে সন্ধিগত মৌল হ্যালোজেন মৌলের নাম লিখো। তো হ্যালোজেন মৌল কোনগুলো? হ্যালোজেন মৌলের বৈশিষ্ট্য এমনিতে বলে দিই, এটা পিরিয়ডিক টেবিল পর্যায় সারণীর কোশ্চেন। যে হ্যালোজেন মৌল ডি সন্ধিগত মৌল, ডি বিভাগে যেগুলো থাকে, মানে যারা পরিবর্তনশীল যোজ্যতা প্রদান করতে পারে, অর্থাৎ সাধারণত কি হয় বেশিরভাগ মৌলের যোজ্যতা সেম একই থাকে, যেমন হচ্ছে সোডিয়ামের যোজ্যতা 1, পটাশিয়ামের যোজ্যতা 1, ক্যালসিয়ামের যোজ্যতা 2। কিন্তু হচ্ছে এই সন্ধিগত মৌলগুলোর যোজ্যতা পরিবর্তনশীল, যেমন লোহা ফেরাস ফেরিক আছে, কিউপ্রাস কিউপ্রিক আছে। তো এদের হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এবং রঙিন যৌগ গঠন করতে পারে। তো সেরকমই সন্ধিগত মৌল হচ্ছে কয়েকটা বলেছে, যেমন লোহা, তামা, সোনা, রূপা, প্ল্যাটিনাম। যেমন এখান থেকে প্রিলিমস থেকে কোশ্চেন থাকে প্ল্যাটিনাম, ঠিক আছে, হয়তো বললো যে নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। তো আইদার যে এদের মধ্যে যে কোনো একটা থাকবে, লোহা, তামা, সোনা, রূপা, তারপর যে প্ল্যাটিনাম, নিকেল। আর হ্যালোজেন মৌল হচ্ছে যারা সামুদ্রিক লবণ গঠন করতে পারে, বা যাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তড়িৎ ঋণাত্মকতা সব বেশি হয়, তাদেরকে হ্যালোজেন মৌল বলা হয়। মানে 7B শ্রেণী, মেন্ডেলিভের পর্যায় সারণী বা আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে 17 নম্বর শ্রেণীতে এরা অবস্থান করে। যেমন হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবং ফ্লুরিন যত মানে হ্যালোজেন মৌলের তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো উপর থেকে উপরে যে আছে সব থেকে বেশি, মানে ফ্লুরিনের বেশি, এবং যত মৌল আছে তার মধ্যেও হচ্ছে ফ্লুরিনের সব থেকে বেশি। ধাতুর মধ্যে যেমন হচ্ছে সব থেকে হাইলি রিয়াক্টিভ সোডিয়াম, পটাশিয়াম, সেই রকমই হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, এরা হচ্ছে মানে ঋণাত্মক মৌল নেগেটিভিটির দিক থেকে। নিচের যৌগগুলির সংকেত লিখুন। সোডিয়াম কার্বনেট, বলে সোডিয়াম কার্বনেটের সংকেত কি?
Na2CO3। Na2CO3। এবার এইগুলো করার জন্য তোমাকে একটু জানতে হবে নিয়ম, মানে মুখস্থ করলে মুখস্থ থাকলে ভালো কথা, মুখস্থ থাকলে খুবই ভালো কথা, কিন্তু এটা কি জানতে হবে সেটা হচ্ছে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1, ঠিক আছে? কেন? আর হচ্ছে কার্বন, যেটা হচ্ছে কার্বনেট মানে CO3, এটাকে কি বলা হয়? মূলক বলা হয় এগুলো। তো CO3 মাইনাস, ঠিক আছে, উপরে মাইনাস মানে CO3 যোজ্যতা হচ্ছে 1। তো যে দুটো সমন্বয়ে গঠিত হবে যৌগ, ঠিক আছে, তাদের যদি দেখো যোজ্যতা সেম একই হয় তাহলে সেই দুটোই বসে যাবে। মানে বলছি ধরো আছে জল, ঠিক আছে, H2O, তো কি হয়, হাইড্রোজেনের যে যোজ্যতা সেটা হয় 1, অক্সিজেনের যোজ্যতা হয় 2। কিন্তু কি হয়েছে দেখো, যে অক্সিজেনের যোজ্যতাটা হাইড্রোজেনের সঙ্গে লেগেছে, হাইড্রোজেনের যোজ্যতা অক্সিজেনের সাথে লেগেছে, মানে 1 লিখতে হয় না, 1 কে লিখতে হয় না। তাই যোজ্যতা মানে যখন আমরা সংকেত গঠন করব এক্সচেঞ্জ করে দিতে হয়। কিন্তু যখন দেখবে, যদি দেখো যে দুটোরই যোজ্যতা 2, তাহলে কোনো কিছুই বসবে না। যদি দেখো দুটোরই যোজ্যতা 3, তাহলে কোনো কিছুই বসবে না, শুধু সেই দুটোকে বসিয়ে দেবে, মানে সোডিয়ামের যা সোডিয়াম বসিয়ে দেবে, কার্বনের যা কার্বন বসিয়ে দেবে। তাহলে যেহেতু সোডিয়ামের যোজ্যতা 1, কার্বনের যোজ্যতা 1, ঠিক আছে, তাই কি করলাম, এই সরি CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস হয় মানে কার্বনের যোজ্যতা হয় 2। সেই কারণে জন্য কি হলো, যে Na2 লাগালাম, মানে N এর সঙ্গে সোডিয়ামের সঙ্গে 2 লাগালাম, ঠিক আছে। যদি দেখা যেত যে কার্বনের যোজ্যতা 1 হতো, তাহলে NaCO3 হতো, যে সোডিয়াম কার্বনেট হলো, তারপর যে সোডিয়াম সালফেট। এটা কি হয়েছে, SO4 কি হয়, SO4 2 মাইনাস হয়, ঠিক আছে, SO4 2 মাইনাস হয়। তাহলে সোডিয়াম মানে হচ্ছে Na, SO4 মানে হচ্ছে সালফেট মানে SO4। তাহলে সালফেটের যে দুই যোজ্যতা সেটা কোথায় লাগবে, এখানে লাগবে, মানে Na2SO4। তাহলে স্যার হুম, বলছি যে পজিটিভ যোজ্যতা যেটা, সেটা কি স্যার পরমাণু দুটো দিতে পারে, আর নেগেটিভ মানে নিতে পারে স্যার? Na সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ছাড়বে, দিয়ে হচ্ছে Na প্লাস, ঠিক আছে, তার মানে কি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়েছে, ঠিক আছে, ছেড়ে পজিটিভ হয়েছে। আর হচ্ছে Mg যে আছে, ধরো Mg, সে কি করবে না, গ্রহণ করবে, যেমন Cl, ঠিক আছে, Cl যেমন একটা গ্রহণ করবে, দিয়ে হবে Cl মাইনাস, তার মানে মাইনাস মানে কি, যে গ্রহণ করেছে, আর যে প্লাস হয়েছে মানে কি, সে বর্জন করেছে। স্যার গ্রহণ করে বা ছেড়ে কি এরা মানে শান্ত অবস্থায় চলে আসলো? হ্যাঁ হ্যাঁ, এখন এইসব বলছি না, এখন যখন কেমিস্ট্রি মানে যে চ্যাপ্টার করাবো তখন ডিটেলসে করাবো। প্রত্যেকটা মৌল চাই তার শেষ কক্ষে অষ্টক সংখ্যা 8টা ইলেকট্রন রাখতে। কেন? কারণ 8টা ইলেকট্রন হওয়া মানে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, 8টা ইলেকট্রন হওয়া মানে নিষ্ক্রিয় গ্যাস। আমরা পড়াশোনা করছি, তোমরা এসআই পড়াশোনা করছো, মনে হচ্ছে এসআই চাকরি পাওয়ার জন্য, যেদিনকে এসআই এর চাকরি পেয়ে যাবে আর পড়াশোনা করবে না, আমার দিকেও ফিরে তাকাবে না, কে পরীক্ষা প্রস্তুতি তাকে বা চিনবে না। আর যতদিন না পাচ্ছ ততদিন হয়তো একটু দাদা দাদা স্যার করতে পারো। তো সেরকমই মৌলগুলোর ক্ষেত্রে হচ্ছে তাই, যে সোডিয়ামের যোজ্যতা হয়, এই পরমাণু ক্রমাঙ্ক হয় 11, মানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 1। তাহলে এই একটা ইলেকট্রনকে যদি তাড়িয়ে দিতে পারে, তাহলে তার শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকছে, তার মানে সে নিষ্ক্রিয় হয়ে যাবে, তাকে আর রিয়াকশন করতে হবে না। প্রত্যেকটা মৌলই তাই চাই, যে আমি চুপচাপ বসে থাকবো, তার সঙ্গে বিক্রিয়া করবো না। তাই এমনি নয় যে সোডিয়ামে আমি প্লাস করে দিলাম, যে Na প্লাস ই দিয়ে Na মাইনাস, তা হবে না। তার কারণ কি, সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে, গ্রহণ করে তো ওর গ্রহণ করে করতে গেলে 7খানা ইলেকট্রন ওকে গ্রহণ করতে হবে, তার থেকে বর্জন করে দেবে একটা, লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেল। তাই সবাই যে প্লাস মাইনাস করে দিলেই হবে না, সমস্ত মৌলে পারবে না। যার ক্ষেত্রে হয়তো লাস্ট কক্ষে 6টা বা 7টা আছে, সে গ্রহণ করবে। যার কক্ষে ইলেকট্রন 1টা 2টো বা 3টে পর্যন্ত আছে, তারা বর্জন করে দেবে, আগের কক্ষে অষ্টক পূরণ হয়ে যাবে। তো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, দেখো অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয়, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3। আর OH যেটা হাইড্রক্সাইড মানে হচ্ছে OH মাইনাস হয়, ঠিক আছে, মানে হচ্ছে OH এর যোজ্যতা হচ্ছে 1। তো দেখো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড মানে AlOH লিখলাম, তাহলে অ্যালুমিনিয়ামের যে 3 যোজ্যতা সেটা কার সঙ্গে লাগবে, OH এর সাথে।
ঠিক আছে, তো যখনই দেখবে মূলক টাইপের আছে মানে ও এইচ মানে অক্সিজেন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, সেটাকে আমরা ব্র্যাকেটে ঘিরে দেবো, দিয়ে ও এল এল ও এইচ হোল থ্রাইস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট, সালফেট মানে কি হয় SO4, ঠিক আছে, সালফেট মানে SO4, তাহলে অলরেডি আমরা লিখেছি দেখো SO4 2- মানে SO4 এর যোজ্যতা হচ্ছে 2, তাহলে সেই 2টা কোথায় লাগবে অ্যালুমিনিয়ামের সঙ্গে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত 3, সেই 3টা কোথায় লাগবে SO4 এর সাথে, তাই Al2SO4 হোল থ্রাইস অ্যালুমিনিয়াম সালফেট। পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম মানে হচ্ছে কে, কার্বনেট, কার্বনেট মানে হচ্ছে CO3, তো CO3 দেখো 2- মানে CO3 এর যোজ্যতা হচ্ছে 2, তাহলে CO3 2 যোজ্যতা কোথায় লাগবে কে এর সঙ্গে, K2CO3, আর পটাশিয়ামের যোজ্যতা একই হয়। হিসাবগুলো যখন বেসিক মানে যাদের উইক আছো এখন বুঝতে পারবে না, কারণ আগে সব বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করে আসতে হবে। নিচের মৌলগুলির চিহ্ন পরমাণু ক্রমাঙ্ক লিখুন। সালফার, সালফারের চিহ্ন কি হচ্ছে এস, পরমাণু ক্রমাঙ্ক কত সালফারের 16। ফসফরাস, ফসফরাসের চিহ্ন হচ্ছে পি, এর হচ্ছে কত 15। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে Ca, এর হচ্ছে 20। ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে এফ, এফ এর কত হয় 9। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন 9। নাইট্রোলিয়াম কি, এটা কি কাজে লাগে কেউ বলতে পারবে? কি মনে